আমন্ত্রণ জানাচ্ছি দুপুরের বাংলাদেশে। শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। হাজার জুলাই যোদ্ধা আর শহীদ পরিবারের অংশগ্রহণে চলছে জুলাই জাতীয় সম্মেলন। ছাত্র জনতা হত্যায় অভিযুক্ত শেখ হাসিনার বিচার দাবি। ইরানের গ্র্যান্ড মুসাল্লায় খামেনিকে শ্রদ্ধা জানাতে সর্বসাধারণের ঢল। বৃহস্পতিবার মাশহাদে দাফন, আনুষ্ঠানিকতার দীর্ঘসূত্রতা নিয়ে ধোঁয়াশা। ঋণের বেড়াজালে বন্দী চা শ্রমিকদের জীবন, শত বছরেও মুক্তি মেলে না ঋণ ও দারিদ্র্যের কষাঘাত থেকে। অভাব অনিশ্চয়তায় প্রতিনিয়ত টিকে থাকার সংগ্রাম। মেয়ের জন্য সিজার 30,000 টাকা রাখবো, সমিতি থেকে আবার তুলবো। আমি নিজেই থাকা ঠিক না, তো পড়ালেখা বাচ্চা কাচ্চার এই সংসারটা কেমনে চালাবো? ঘরেই ঠিক মন এলার কাপড় কাল লইয়া খাইতে আসি, উপাস থাকি যায়, বাচ্চা কাচ্চা লইয়া ঘুমাই যায়, কি করবো? এডিপি বাস্তবায়নের হতাশাজনক পরিস্থিতি থেকে বের হতে চায় সরকার। 30 বছরেও বাস্তবায়ন হয়নি এমন প্রকল্প বাতিলের উদ্যোগ। নতুন সরকার নতুন এডিপি নিচ্ছেন, তাদের যেই উন্নয়ন ভীষণ নির্বাচন প্রতিশ্রুতি তারা দিয়েছে সেটাকে বাস্তবায়ন করতে হলে তারা তাদের মতো এডিপি সাজাতে চাবেন। দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করে $1 ট্রিলিয়ন অর্থনীতির পথে দেশ, দাবি অর্থমন্ত্রীর। জানালেন চট্টগ্রাম হবে অর্থনৈতিক লজিস্টিক হাব। অভ্যুত্থানের 3 বছরেই অর্থনীতিতে অবিশ্বাস্য সাফল্য শ্রীলঙ্কার, পেয়েছে উচ্চ মধ্যম আয়ের দেশের স্বীকৃতি। পর্যটন আর শিল্প খাত লিখেছে ঘুরে দাঁড়ানোর গল্প। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি মশিউর অনিক। রাঁধুনি খিচুড়ি মশলা, যখনই খুশি নো চিন্তা ডো খিচুড়ি। শুরুতেই ফিফা বিশ্বকাপের খবর। শ্বাসরুদ্ধকর ম্যাচে কেপ ভার্দেকে হারালো আর্জেন্টিনা। 3-2 গোলে জয়ে শেষ 16 নিশ্চিত করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। আর মেসির কর্নার থেকে শেষ মুহূর্তের যে আত্মঘাতী গোল, তাতেই জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তারা। আর শেষ 16তে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ মোহাম্মদ সালার মিশর। রোমাঞ্চ ও নাটকীয়তার শেষটা কেপ ভার্দের আত্মঘাতী গোলে। লিওনেল মেসির নেয়া অসাধারণ কর্নার শটে রোমেরোর হেড, প্রতিপক্ষ ফুটবলারের গায়ে লেগে বল জালে জড়ালে মান বাঁচানোর জয়ে রাউন্ড অফ 16-এ আর্জেন্টিনা। অথচ নিজের রেকর্ড গড়া ম্যাচে আর্জেন্টিনাকে প্রথম লিড এনে দিয়েছিলেন LM10। 29 মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের লম্বা ক্রস দারুণ দক্ষতায় নিয়ন্ত্রণে নিয়ে লিওনেল মেসির নিখুঁত ফিনিশিং। ফুটবল জাদুকরে মুগ্ধ হওয়া ছাড়া আর কি বা করার ছিল বিশ্বকাপে নায়ক বনে যাওয়া ভজিনিয়ার। বিশ্বকাপে 20তম গোল LM10-এর, এমবাপ্পেকে ছাড়িয়ে আসর সর্বোচ্চ 7ম গোল। স্বস্তির লিডে ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ তখন আলবিসেলেস্তাদের হাতে। তৈরি হয় বেশ কিছু সুযোগ, তবে মেসি মার্টিনেজদের আক্রমণ দেখেনি সফলতার মুখ। 1 গোলের লিড নিয়ে বিরতিতে স্কালোনি শিষ্যরা। 54 মিনিটে আবারও দৃশ্যপটে মেসি, তবে এবার যোগানদাতার ভূমিকায়, কিন্তু হতাশ করলেন নাহুয়েল মোলিনা। তবে ভুল করেননি ডেরাই দুয়ার্তে, পাল্টা আক্রমণে সমতায় ফেরালেন কেপ ভার্দেকে। হার না মানা মানসিকতার পুরস্কার পায় আটলান্টিক পারের দেশটি। আর্জেন্টাইন ডিফেন্সের দুর্বলতা ছিল চোখে পড়ার মতো। গোল হজমের মিনিট 4 মাথায় এগিয়ে যাওয়ার সুযোগ আর্জেন্টিনার, তবে এ যাত্রায় মেসিকে সফল হতে দেননি ভজিনিয়া। ক্যারিয়ারে মনে রাখার মতো এক সেভে বাঁচিয়ে রাখেন কেপ ভার্দের স্বপ্ন। 73 মিনিটেও মেসির প্রতিপক্ষ সেই ভজিনিয়া। ম্যাচের বাকি সময়ে একাধিক পরিবর্তন এনেও গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। ম্যাচ গড়ায় অতিরিক্ত 30 মিনিটে, যা শুরুতেই লিসান্দ্রো মার্টিনেজের দারুণ ফিনিশিং এ উচ্ছ্বাস আলবিসেলেস্তা শিবিরে। তবে নাটক তখনও বাকি ছিল।
আকাশী নীলদের স্তব্ধ করে দিয়ে কেপ ভার্দেকে সমতায় ফেরান সিডনি লোপেজ। শুরুর মতো শেষটাও মেসির হাতেই। তার দারুণ অ্যাসিস্টে দুঃস্বপ্নের এক ম্যাচ শেষ করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। নাটক ও রোমাঞ্চ উপহার দিয়ে থেমে গেল কেপ ভার্দের বিশ্বকাপ যাত্রা। তবে হারলেও মাথা উঁচু করেই মাঠ ছেড়েছে আটলান্টিক পারের দেশটি এবং দিন শেষে স্পষ্ট করে দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দুর্বলতার জায়গাগুলো। রাউন্ড অফ 16-এ পা রাখলেও তাই খুব একটা স্বস্তি নিয়ে যেতে পারছে না বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। লিওনেল স্কালোনিকে তার দলকে নিয়ে ভাবতে হবে নতুন করে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, মায়ামি, যুক্তরাষ্ট্র। রূপকথার যাত্রা শেষের বিদায় ও নায়ক কেপ ভার্দে গোলরক্ষক ভজিনিয়া। পুরো ম্যাচে মেসি আলভারেজদের একের পর এক আক্রমণ ঠেকিয়ে ভজিনিয়া মন জয় করেছে আর্জেন্টাইন সমর্থকদেরও। আর হারলেও কেপ ভার্দের লড়াকু মানসিকতার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন স্টেডিয়ামে থাকা সাদা আকাশী নীল সমর্থকরা। আর বিপরীতে শেষ 16 টিকিট কাটলেও বিশ্ব চ্যাম্পিয়নদের পারফরমেন্স স্বস্তি দিতে পারেনি তাদের। সহকর্মী মুজরাবিন তারেকের পাঠানো আরেকটি প্রতিবেদন। গ্যালারির দখল ছিল আর্জেন্টাইন সমর্থকদের, কিন্তু মাঠের লড়াইয়ে অপ্রতিরোধ কেপ ভার্দে, বিশেষ করে গোলরক্ষক ভজিনিয়া। চীনের প্রাচীর হয়ে দাঁড়ানো ভজিনিয়া ভুগিয়েছেন মেসি ও তার দলকে। পুরো ম্যাচে সেভ করেছেন 8টি, যা স্পেন ম্যাচের চেয়ে একটি বেশি। দিন শেষে জয় স্বস্তি দিলেও আর্জেন্টাইন সমর্থকদের মন জয় করেছেন এই গোলরক্ষক। I mean, we're happy because we won, but we could have won more easy. But it wasn't an easy match. Cabo Verde actually brought it. I think tougher than we thought it was gonna be. So Sufrimos hasta el final, valió la pena gastar los ahorros que teníamos y bueno, es una locura hermoso ser argentino. শুধু ভজিনিয়া নয়, আর্জেন্টাইন সমর্থকদের কণ্ঠে ছিল কেপ ভার্দের উচ্ছ্বসিত প্রশংসা। দলটির লড়াকু মানসিকতা অবাক করেছে তাদের। আলভিস সেলেস্তাদের আসরের সবচেয়ে কঠিন ম্যাচ উপহার দেওয়ার পর কেপ ভার্দেকে প্রাপ্য সম্মান দিতে ভুলেননি আকাশী নীল সমর্থকরা। Es único, no sé cómo explicarlo. Lo que sentí no lo podía creer. Sentía que estaba en un sueño. La verdad que la pasamos espectacular. Sufriendo como Argentina, pero espectacular. Lo disfrutamos. Es así. Si es Argentina tenemos que sufrir. মেসির কাঁধে চড়ে নকআউটের প্রথম বাধা টপকেছে আর্জেন্টিনা, কিন্তু স্কালোনি শিষ্যদের পারফরমেন্স নতুন করে ভাবাচ্ছে সমর্থকদের। শিরোপা ধরে রাখার মিশন যে কঠিন হতে চলেছে তা বুঝতে বাকি নেই ম্যাচ দেখতে আসা ভক্ত সমর্থকদের। Yes, I'm very happy. I love Messi, Argentina. I love them. I love him. It was a tough match. But you know what? We want to keep this one, so we gotta caress it. We are very positive about the next game in Atlanta. And we are going through Tallahassee. Bangladesh, Bangladeshi. ম্যাচ আর্জেন্টাইন সমর্থকরা তারা এরকমই, তারা উন্মাদনা তাদের মতো করে জিয়ে রাখেন। তবে কেপ ভার্দের বিপক্ষে স্নায়ুর শক্ত পরীক্ষা শেষে তারা প্রত্যাশা করছে কাপে শিরোপা ধরে রাখবে। এই তাদের বিরুদ্ধে আসা প্রতিযোগিতায় তারা ব্যক্তি পাবে। আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচের হাই ভোল্টেজ লড়াই বড় পর্দায় উপভোগ করতে ভোর রাতেও রাজধানীর বিভিন্ন পয়েন্টে ঢল নামে হাজারো ফুটবল প্রেমীর। প্রতিটি আক্রমণ আর মুহূর্ত ঘিরে দর্শকদের মাঝে ছিল টান টান উত্তেজনা। আর্জেন্টিনার সমর্থকদের পাশাপাশি চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল সহ অন্যান্য দলের সমর্থকরাও ছিলেন উপস্থিত। আর এই রোমাঞ্চকর ম্যাচ উপভোগ করেছেন সবাই। প্রিয় দলের জয়ের পর বাঁধ ভাঙা উল্লাস আর আনন্দ মিছিলে মুখর হয়ে ওঠে রাজধানী। বহু আকাঙ্ক্ষিত জয়, কেপ ভার্দের বিপক্ষে গোল পাল্টা গোল, হারের শঙ্কা কাটিয়ে ঘাম ঝরানো জয় পাওয়ায় বাঁধ ভাঙা উল্লাস আর্জেন্টিনার সমর্থকদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা, মহসিন হল মাঠ সহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিশাল সব ডিজিটাল স্ক্রিনের সামনে খেলা দেখতে হাজির হন হাজার হাজার সমর্থক। প্রতিটি পাস, ড্রিবলিং আর আক্রমণ ঘিরে দর্শকদের টান টান উত্তেজনা আর মুহুর্মুহু করতালিতে মুখর হয়ে ওঠে চারপাশ। জয়ের আনন্দে আত্মহারা সমর্থকদের আশা, এবারও বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা। আজকের টিমটা
ফ্রান্সের সাথে ফাইনাল খেলছি, এটা ফাইনাল চেয়ে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ হয়েছে। আমাদের রাত জায়গা আজকে সার্থক, আমরা জয় নিয়ে বাসায় ফিরছি। এত শ্বাসরুদ্ধকর খেলা হয়েছে, কেউ বলতে পারবে না যে মেসি ফিফা বয়, মেসি কিনে নিয়েছে। আমরা অনেক কষ্ট করে খেলা যাক বাড়াইছি, মাগার আমরা জিতছি, এটা আমরা অনেক কিছু। আর্জেন্টিনা পুরো সেরা খেলে, সেরা। ফাইনাল লাগে, আরেকটা ফাইনাল দেখে ফেললাম আমরা। অসম খেলেছে, ঈদের মতো লাগতেছে। দূর দূরান্ত থেকে পরিবার নিয়ে খেলা দেখতে আসেন অনেকে। জানালেন বড় পর্দায় সবাই মিলে একসাথে খেলা দেখার আনন্দ উপভোগ করতেই এসেছেন তারা। যদিও কেপ ভার্দের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পাওয়া জয় নিয়ে সন্তুষ্ট নয় অনেক আর্জেন্টাইন ভক্ত। তারপরও বিশ্বাস মেসি জাদুতে এবারও পার হবে তরি। একটু নার্ভাস ছিলাম, কিন্তু আশা ছিল মেসি গোল দিতে পারবে। একটু খেলার টাফ ছিল, কিন্তু নিশ্চিত ছিলাম আমরাই জয়ী হব। লাস্ট মোমেন্ট না যাওয়া পর্যন্ত আসলে খুবই ভয়ে ছিলাম। যে দলে মেসির মতন প্লেয়ার আছে সেই দলের চিন্তার কোনো কারণ নাই। আর্জেন্টিনার ম্যাচ দেখতে আকাশী নীলের সমর্থকদের পাশাপাশি ব্রাজিল সহ অন্যান্য দলের সমর্থকরাও উপস্থিত হন ক্যাম্পাস প্রাঙ্গণে। কেপ ভার্দের খেলা দারুণ উপভোগ করেছেন তারা। একই সাথে চিরপ্রতিদ্বন্দ্বীর খেলায় হতাশ তারা। যদি আর্জেন্টিনা টাইব্রেকারে যাইতো তাহলে কেপ ভার্দের সাথে কখনোই পারতো না। ভালো খেলছে, তবে কেপ ভার্দের সাথে যেভাবে খেলবে এটা আশা করি। ছোট রাষ্ট্র থেকে এসে যেভাবে খেলছে, আমি মনে করি আর্জেন্টিনা প্রত্যেকটা প্লেয়ারের শেখা উচিত যে কিভাবে ফুটবল খেলতে হয় কেপ ভার্দের কাছ থেকে। সব রেশারেশি ভুলে বিশ্বকাপের বাকি ম্যাচগুলো একসাথে উপভোগ করতে চান ফুটবল ভক্তরা। তানফির সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, ফিফা বিশ্বকাপের পরবর্তী আরও কিছু খবরাখবর জানিয়ে দেব কিছুক্ষণ পরেই। এবার অন্যান্য প্রসঙ্গ। রাজধানীর চীন মৈত্রী সম্মেলনে চলছে জুলাই জাতীয় সম্মেলন। আর সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ পরিবারের স্বজনরা প্রধানমন্ত্রীর কাছে ছাত্র জনতা হত্যায় অভিযুক্ত শেখ হাসিনার বিচারের দাবি জানান। তাদের স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। সকালে অন্তত 400 শহীদ পরিবার ও কয়েক হাজার জুলাই যোদ্ধা অনুষ্ঠানে অংশ নেন। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন। বলেন, ছাত্র জনতাকে হত্যায় অভিযুক্তদের দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করতে হবে। অনুষ্ঠানে শহীদ আবু সাইদ ওয়াসিমের পরিবারের পক্ষ থেকেও বক্তব্য দেওয়া হয়। দুপুর নাগাদ বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জুলাইয়ের প্রতিটি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার হবে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই অভ্যুত্থানে গণহত্যা চালানোর পরও শেখ হাসিনার অনুশোচনা নেই। আওয়ামী লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসেবে শিগগিরই তাদের বিচার করা হবে। মন্ত্রী বলেন, এখন যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দাবি করেন তারা অনেকেই বলছিল তাদের কোনো রাজনৈতিক দাবি নেই। স্বৈরাচারকে গদিতে রেখে বৈষম্যহীনতার বাংলাদেশ প্রতিষ্ঠা করা যাবে না। তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি, কিন্তু তাদের সেই সাহস ছিল না। আমরা রাজনৈতিকভাবে সমগ্র বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করে শত সহস্র শহীদের রক্তের এই স্রোতের মধ্য দিয়ে আমরা এই জায়গায় এসেছি আজকে। মাননীয় প্রধানমন্ত্রীর দেখানো পথ জুলাইয়ের পথ, মাননীয় প্রধানমন্ত্রীর দেখানো পথ জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নের পথ। আমরা সেই পথ ধরে এগিয়ে যাব। আমরা বদ্ধপরিকর প্রতিটি জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে, ইনশাল্লাহ আমরা সেটা করতে সম্ভবপর হব। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া, দেশকে সামনে নিয়ে যাওয়া। আমি যদি আমার ভাইটিকে জিজ্ঞেস করতে পারতাম যে তুমি কি চাও তোমার সাথে যে অন্যায়, যে অবিচার হয়েছে, যেভাবে তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে আমি প্রতিশোধ নেই, কারণ সেই ক্ষমতা আল্লাহ আমাকে এখন দিয়েছেন। আমি নিশ্চিত দুভাই আমরা একসাথে বড় হয়েছি, তাকে আমি চিনি, তাকে আমি জানি, একই রক্ত আমাদের শরীরে প্রবাহিত। আমার ভাইটিও সেই একই উত্তর দিত যে উত্তরটি আমার মা আমাকে দিতেন। প্রিয় ভাই বোনেরা, আমি
17 বছর আগে যখন এই দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলাম, আমি কি অবস্থায় গেছিলাম সেই বিবরণে আমি যেতে চাই না। তবে যখন আমি চলে যাই তখন আমার বহু সহকর্মীকে আমি দেখে গিয়েছিলাম। 17 বছর পরে যখন দেশে ফিরে আসার সৌভাগ্য হয়েছে, আমি ফিরে এসে আমার অনেক সহকর্মীকে পাইনি। আমি জুলাই আন্দোলনের আগেও আমার বহু সহকর্মীকে দেখেছিলাম। ছাত্রদল সহ আমার বিএনপি সহ আমার দলের বহু নেতাকর্মী, বহু সহকর্মীকে দেখেছিলাম, যাদেরকে 5ই আগস্টের পরে আমি আর পাইনি, কারণ তারা পৃথিবীতে নেই, তারা পৃথিবী চলে গিয়েছেন। আমি 17 বছর আগে যখন এই দেশ ছেড়ে চলে গিয়েছিলাম বাধ্য হয়ে, তখন আমার বহু সহকর্মীকে দেখে গিয়েছিলাম সুস্থ সবল এক তরুণ যুবক। 17 বছর পরে যখন ফিরে এসেছি, তাকে আমি দেখেছি তার কোনো অঙ্গহানি হয়েছে, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই ঘটনা ঘটেছে 5ই আগস্টের আগে এবং পরে। প্রিয় সকল উপস্থিতিবৃন্দ, জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, স্বৈরাচার বিরোধী আন্দোলনের সকল যোদ্ধাবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন, দেখুন, আপনি যখন স্বৈরাচারের বিরুদ্ধে জুলাই আন্দোলনের আগে, বিগত এক যুগে এবং জুলাই আন্দোলনের সময় মাঠে নেমেছিলেন, আপনার উদ্দেশ্য, লক্ষ্য কি ছিল? আপনার উদ্দেশ্য ছিল এই দেশ, এই দেশের জনগণ, এই দেশের মাটি, এই দেশকে এমন একটি দেশে রূপান্তর করা যেখানে মানুষ তার অধিকার, তার যোগ্যতা সবকিছু নিয়ে সম্মানের সঙ্গে বেঁচে থাকবে। এই দেশের মানুষ নিরাপদে চলবে, তার যোগ্যতা অনুযায়ী তার প্রাপ্য সম্মান সে পাবে, তার ন্যায্য অধিকার সে পাবে। এর ভিতরে অনেকগুলো বিষয় আছে। অবশ্যই আপনারা যেই ত্যাগ স্বীকার করেছেন তার মূল্যায়নও দেওয়া এই দেশ এবং এই জাতির অবশ্যই একটি দায়িত্ব, গুরুত্বপূর্ণ বলে আমি বিশ্বাস করি। কিন্তু একই সাথে যে মানুষটিকে, পরিবারের যে সদস্যটিকে আমরা হারিয়েছি, তার লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? তার লক্ষ্য উদ্দেশ্য ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, এই দেশের ভাগ্যের পরিবর্তন। আপনি নিজে যে চোখ হারিয়েছেন বা কোনো অঙ্গহানি হয়েছে, এই দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে, এই দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত গিয়ে আপনার নিজের লক্ষ্য বা উদ্দেশ্য কি ছিল? আপনার লক্ষ্য উদ্দেশ্যও তো ছিল এই দেশ, এই দেশের মানুষের। তাহলে এখন যখন একটি পরিবর্তন হয়েছে, এখন যখন এই দেশের মানুষ স্বৈরাচার মুক্ত একটি দেশকে প্রতিষ্ঠিত করতে পেরেছে, তাহলে যে জন্য আপনি সেদিন নিজের জীবন বাজি রেখে রাজপথে এসেছিলেন, যে জন্য সেদিন আপনাকে দেখে উদ্বুদ্ধ হয়ে এই দেশের লক্ষ কোটি জনতা দলমত নির্বিশেষে, রাজনৈতিক নিরপেক্ষ জনতা সেদিন যে নেমে এসেছিল, সেই নেমে আসাটাকে কেন আমরা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করব না? ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নেমেছে তেহরানে। শনিবার রাজধানীর গ্র্যান্ড মুসল্লায় শুরু হয়েছে খামেনির চিরবিদায়ের মূল আনুষ্ঠানিকতা। 7 দিনব্যাপী আয়োজনে অংশ নিচ্ছে অন্তত 100 দেশের প্রতিনিধিরা। ধারণা করা হচ্ছে পুরো আনুষ্ঠানিকতায় অংশ নেবে 2 কোটি মানুষ। তেহরান, কোম এবং ইরাকের কারবালা ও নাজাফে জানাজা শেষে আগামী 9 জুলাই জন্মস্থান মাশহাদে দাফন করা হবে প্রয়াত ইরানি নেতাকে। তেহরান জুড়ে শোকের মাতম। প্রয়াত সর্বোচ্চ নেতাকে চিরবিদায় জানাতে লাখো মানুষের ঢল। ইরানের রাজধানীর গ্র্যান্ড মুসাল্লায় কফিনবন্দি নিহত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ক্ষমতা, প্রভাব কিংবা রাজনীতি সবকিছুই যেন থমকে আছে এখানে। কেবল একজন নেতার বিদায় নয়, একটি অধ্যায়ের অবসান।
কালো পোশাকে প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানাতে এসেছে শোকাহত জনতা, হাতে কোরআন, দেশের পতাকা আর প্রিয় নেতার ছবি। অশ্রুসিক্ত চোখে শোকের মাতম যেমন আছে, প্রতিশোধের স্লোগানও শোনা গেছে অনেকের কণ্ঠে। বৃহস্পতিবার রাজধানীর ইমাম খোমেনি হোসেইনিয়াতে উন্মোচন করা হয় খামেনির কফিন। প্রথমবার প্রকাশ্যে আসে সর্বোচ্চ ধর্মীয় নেতা, তার পুত্রবধূ, 14 মাসের নাতনি, কন্যা ও জামাতার মরদেহ। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় যাদের মৃত্যু হয়েছে। নিহতদের প্রতি সম্মান জানান বিভিন্ন দেশ ও ধর্মের প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া সহ 30 দেশের কয়েকটি দল। সপ্তাহব্যাপী চলবে আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। 6 জুলাই তেহরানে প্রথম দফা জানাজার পর খামেনি সহ অন্যদের মরদেহ নেওয়া হবে পবিত্র কোম শহরে। সেখানে আরেক দফা জানাজার পর 8 জুলাই ইরাকে নেওয়া হবে মরদেহ। নাজাফ ও কারবালায় আরও 2 ধাপে হওয়ার কথা জানাজা। 9 জুলাই মাশহাদ শহরে ইমাম রেজার মাজারে সমাহিত করা হবে আয়াতুল্লাহ খামেনিকে। ধারণা করা হচ্ছে আনুমানিক 2 কোটি লোক সমাগম হতে পারে আয়াতুল্লাহ খামেনির জানাজায়। ডরথি তাসরিন, যমুনা নিউজ। শিয়া রীতি অনুযায়ী মৃত্যুর 24 থেকে 48 ঘন্টার মধ্যে দাফন সম্পন্ন করা বাধ্যতামূলক। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গেও এমনটাই হবে ছিল সেই প্রত্যাশাই। কিন্তু একে একে পার হয়েছে 4 মাসেরও বেশি সময়। খামেনির শেষ বিদায় নিয়েও তৈরি হয়েছে রহস্য। সহকর্মী অনিক রহমানের তৈরি বিশেষ প্রতিবেদনে জানবো এর পেছনের মূল কারণ। 2026 সালের 28 ফেব্রুয়ারি তেহরানের কেন্দ্রস্থলে একটি ভূগর্ভস্থ বাংকারে নিখুঁত বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। 50টিরও বেশি যুদ্ধবিমান দিয়ে শতাধিক বোমা ফেলে লক্ষ্যবস্তুতে, যাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ তার পরিবারের বেশ কয়েকজন সদস্য প্রাণ হারান। প্রথম কয়েক ঘন্টা রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো খবরটি অস্বীকার করে। দাবি করা হয় সম্পূর্ণ সুস্থ থেকে নিরাপদ স্থান থেকে দেশ পরিচালনা করছেন খামেনি। কিন্তু 1 মার্চ পরিস্থিতি বদলে যায়। রাষ্ট্রীয়ভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। একই সাথে 40 দিনের জাতীয় শোকও ঘোষণা করা হয়। সবাই ধরেই নিয়েছিল দ্রুতই রাষ্ট্রীয়ভাবে আয়োজিত হতে যাচ্ছে বিশাল কোনো জানাজা। কিন্তু সেই জানাজা আর হলো না। বারবার পেছালো দাফনের সময়সূচি। মার্চে দেওয়া তারিখ পিছিয়ে করা হলো জুনে, অতঃপর জুলাইয়ে। অন্যদিকে একটি দেশের সর্বোচ্চ নেতার মরদেহ পড়ে থাকলো হিমাগারে। মূলত এই অস্বাভাবিক বিলম্বের পেছনে রাষ্ট্রীয়ভাবে দায়ী করা হলো যুদ্ধের ডামাডোল আর চরম নিরাপত্তা ঝুঁকিকে। কেননা যুক্তরাষ্ট্র ইসরায়েলের ক্রমাগত বোমাবর্ষণের মধ্যে কয়েক কোটি মানুষের সমাবেশ এয়ার স্ট্রাইকের জন্য কতটা সহজ লক্ষ্যবস্তু হতে পারে তা গোয়েন্দারা খুব ভালো করেই জানতেন। এমন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব উঠল খামেনিকে গোপনে আগেই কোম শহরে দাফন করা হয়েছে। কিন্তু এটি ছিল একেবারেই ভিত্তিহীন কথা। ঠিক এই সুযোগটি কাজে লাগিয়েছিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। দাফনহীন এই সময়কে কাজে লাগিয়ে তারা নীরবে একটি সামরিক অভ্যুত্থান ঘটায়, যেখানে নামমাত্র নেতা হিসেবে রাখা হয় মোস্তাফা খামেনিকে। আর এদিকে শীর্ষ কমান্ডারদের নিয়ে একটি সামরিক কাউন্সিল গঠন করে আইআরজিসি, যারা কার্যত পুরো রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তবে শিয়া ইসলামে দেরিতে দাফন অত্যন্ত অস্বাভাবিক হলেও খামেনি প্রশাসন এই ঘটনার একটি ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা দাঁড় করায়। দাবি করা হয় চরম নিরাপত্তা ঝুঁকিতে বা প্রাণ বাঁচানোর তাগিদে দাফন পেছানো কিংবা মরদেহ হিমাগারে রাখা ইসলামী আইনে বৈধ। দীর্ঘ এই বিলম্বকে ইরানি জনগণের আবেগ একীভূত করতে কাজে লাগায় প্রশাসন। খামেনির মৃত্যুকে শিয়া ইমামদের শাহাদাতের সাথে তুলনা করে তারা। অবশেষে 4 মাসের অপেক্ষা শেষ হলো। বহুল প্রতীক্ষিত আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় দাফন প্রক্রিয়া শুরু হয়েছে। দীর্ঘ এই বিলম্ব শুধুমাত্র একটি মরদেহ দাফনের গল্পের অপেক্ষা নয়, বরং চরম চাপের মুখে কিভাবে একটি রাষ্ট্র টিকে থাকে তারই প্রামাণ্য এক দলিল। আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের মধ্য দিয়ে হয়তো একটি গল্পের অবসান হবে, কিন্তু দীর্ঘ এই সময়ে ইরানের ক্ষমতার কেন্দ্র যে বদলে গেছে, মোস্তাফা খামেনি শক্তিশালী না হওয়া পর্যন্ত সেই ধারাবাহিকতায় হয়তো বহাল থাকবে। অনিক রহমান, যমুনা নিউজ। আবারও ফিফা বিশ্বকাপের খবরাখবর। অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে 4-2 গোলে হারিয়ে শেষ 16 জায়গা করেছে মিশর। আর এর আগে 120 মিনিটের খেলা 1-1 সমতায় শেষ হয়েছিল। ডালাসে ম্যাচের 13 মিনিটে এগিয়ে যায় মিশর। ফ্রি কিক থেকে একটি আক্রমণে গোল করেন ইমাম আকসুর। আর এই বিশ্বকাপে এটি
ইমানের দ্বিতীয় গোল। এখন পর্যন্ত এই আসরে মিশরের সর্বোচ্চ গোলদাতাও এই মিডফিল্ডার। অস্ট্রেলিয়ার বিপক্ষে 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মিশর, আর বিরতির পরপরই এগিয়ে যাবার সুযোগ নষ্ট করেন ওমর মারমুশ। আর উল্টো 55 মিনিটে মোহাম্মদ হানির করা আত্মঘাতী গোলে ম্যাচে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। 1-1 সমতায় থাকা ম্যাচ অতিরিক্ত 30 মিনিট পেরিয়ে গড়ায় ট্রাইবেকারে, যেখানে জয়ের হাসি হাসে মিশর। ঘানাকে 1-0 গোলে হারিয়ে শেষ দল হিসেবে রাউন্ড অফ 16 নিশ্চিত করল কলম্বিয়া। ম্যাচের 14 মিনিটের জন আরিয়াসের গোলে লিড নেয় কলম্বিয়া, আর প্রথমার্ধের শেষ হয় 1-0 গোলে। তার দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণে যায় কলম্বিয়া, যদিও বেশ কয়েকটি সুযোগ মিসে আর ব্যবধান বাড়াতে পারেনি দলটি। শেষ পর্যন্ত নির্ধারিত সময় 1-0 গোলের জয় নিয়ে পরের রাউন্ড নিশ্চিত করে কলম্বিয়া। 2014 সালে কোয়ার্টার ফাইনালে উঠে চমক দেখায় এই দলটি 8 বছর পর বিশ্বকাপে ফিরে আবারও সেই পথেই হাঁটছে দক্ষিণ আমেরিকান দলটি। এর আগে 2018 সালে শেষবার বিশ্বকাপে খেললেও শেষ 16তে উঠে বিদায় নেয় কলম্বিয়ারা, আর এবার শেষ 16তে দলটির প্রতিপক্ষ রয়েছে সুইজারল্যান্ড। কানাডা মরক্কোর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর লড়াই। হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 11টায় ম্যাচটি শুরু হবে। সহ আয়োজক কানাডা দুর্দান্ত লড়াই করে নকআউটে জায়গা করে নিয়েছে। আলফোনসো আর ডেভিন্সের ফেরা, জনাথন ডিভেন্সের সামর্থ্য আর দ্রুত গতির কাউন্টার অ্যাটাকই হবে দলটির হাতিয়ার। ইতিহাসে প্রথমবার নকআউট জয়ের স্বপ্ন দেখছে তারা। অন্যদিকে টানা 33 ম্যাচ অপরাজিত থেকে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে মরক্কো। আশরাফ হাকিমির নেতৃত্বে শক্তিশালী দল রক্ষক করছে, আর মধ্যভাগের দখল আর ইসমাইল সাইবারের দারুণ ফর্ম দলটিকে যোগাচ্ছে বাড়তি শক্তি। নেদারল্যান্ডসকে বিদায় দিয়ে আগেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে অ্যাটলাস লায়ন্সরা। এদিকে বিশ্বকাপের শেষ 16-র হাই ভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি হবে দুইবারের চ্যাম্পিয়ন ফ্রান্স ও প্যারাগুয়ে। জয়ী দল নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনালের টিকিট। বাংলাদেশ সময় রাত 3টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। গ্রুপ পর্ব থেকে দারুণ ছন্দে থাকা ফ্রান্স শেষ ম্যাচে সুইডেনকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে। এদিকে কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত ফর্ম, মাইকেল ওলিসের সৃজনশীলতার এবং দিদিয়ের দেশমের অভিজ্ঞ দল ফ্রান্সকে এই ম্যাচে স্পষ্ট ফেভারিট করে তুলছে। অন্যদিকে টুর্নামেন্টের অন্যতম বড় চমক দেখিয়েছে প্যারাগুয়ে। রাউন্ড অফ 32-এ ট্রাইবেকারে জার্মানিকে বিদায় দিয়ে শেষ 16 নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার এই দলটি। জমজমাট যে রক্ষণ ভাগ, তার মাঝে দ্রুত গতির কাউন্টার অ্যাটাক এবং মিশুয়েল আলমিরোনো, হুলিও এনসিওর গতি ফ্রান্সের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। তারা সবাই অনুশীলনের মধ্যে রয়েছে, তবে আমি যেমনটা আপনাদের বলেছি, তারা মাত্র 4 দিন সময় পেয়েছিল এবং পুরো সময়টাই মূলত ধকল কাটিয়ে ওঠার পেছনে গেছে। তবে আমরা প্রস্তুত, সবাই তাদের নিজ নিজ জায়গা থেকে সেরাটা দিতে মুখিয়ে আছে। তাদের দলে অত্যন্ত গতিময় কিছু খেলোয়াড় রয়েছে। আক্রমণাত্মক দল বদলে তারা এখন পর্যন্ত সবচেয়ে সেরা দল। প্রতি আক্রমণ বা আক্রমণাত্মক মুভ তৈরি করার দিক থেকে তারা অত্যন্ত মারাত্মক একটি দল। সেই অর্থে তারা আপনাকে ম্যাচের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা বা কৌশল তৈরি করতে বাধ্য করবে। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করব। বর্তমান সরকার সব মত পথের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত আল উম্মা জার্নাল ও ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বিশ্বে একক কোনো মতবাদ আধিপত্য বিস্তার করতে পারে না। সবার যখন মত প্রকাশের অধিকার, স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়, তখনই সব ক্ষেত্রে ভারসাম্য বিরাজ করে। বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে দেশে বিদেশে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে স্বীকৃতি পেয়েছে এই নির্বাচন। আর নির্বাচনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকার সবার মতামতকে গুরুত্ব দিয়ে উদ্ভূত সব সংকটের মোকাবেলা করে যাচ্ছে। বৈচিত্র্যকে ধারণ করার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যে যার জায়গা থেকে তার কথা বলবেন এবং আমরা সুস্থভাবে সেই কথাগুলিকে বিনিময় করব। কোনোভাবেই একটি নির্দিষ্ট চিন্তা অথবা একটি নির্দিষ্ট দর্শনের একক আধিপত্য কোনো সমাধান হতে পারে না। আবার সকল মত বিনিময়ের একটি সুস্থ সংস্কৃতি না থাকলে পরে আমরা গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে পারবো না। বাংলাদেশের চা শিল্পের ইতিহাস 100 বছরেরও বেশি, আর এই শিল্পের ভিত্তি যাদের ঘামে গড়ে উঠেছে, সে চা শ্রমিকদের জীবনেও যেন শতাব্দী ধরে খুব বেশি কোনো কিছুই বদলায়নি। ঋণ, দারিদ্র্য,
কর্মসংস্থানের সংকট আর অনিশ্চয়তার মধ্যে টিকে থাকার এক নীরব সংগ্রামের নাম চা শ্রমিকদের জীবন। সহকর্মী আব্দুর রহিমের ক্যামেরায় আরও জানাচ্ছেন শওকত মঞ্জু শান্ত। এটাই খোকন ও লক্ষ্মী চাষার ঘর। চা বাগানের কলোনিতে জায়গা হয়নি, তাই ঋণ করে বানিয়েছেন ছোট্ট একটি টিনের ঘর। গ্রীষ্মের অসহ্য গরম, বর্ষার চুয়ে পড়া পানি, তবু এটুকুই তাদের নিজের বলে দাবি করার মতো আশ্রয়। দৈনিক মজুরির আয়ে 5 সদস্যের সংসার চালানো অসম্ভব হয়ে পড়ায় নিজের চাকরিটাই স্ত্রীকে ছেড়ে দিয়েছেন স্বামী। নিজে শিখেছেন রাজমিস্ত্রির কাজ, কিন্তু কাজ থাকে না নিয়মিত, ফলে বাড়তি আয়ও অনিশ্চিত। 24 কেজি পাতি তুলে 186 টাকা, আর উপরে তুললে এটা আমার এক্সট্রা পয়সা। সপ্তাহে মনে করবো 1500 পায়। এখন সাহেবকে আমরা তোরা 10টা টিন দিব, 8টা টিন দিব। এই সাহেব কইতে আছে, ওই সাহেবের কাছে যায়, ওই সাহেবের কাছে গেলে এই সাহেবের কাছে। আর এই ঘর বানাইছি আমি ঋণ তুলিয়া। ওই আলু ভর্তা বানায়, কোনোদিন ডাল ভাত বানায়। আমার মেইন সমস্যা হলো ঘরের দরকার, মেডিকেলের দরকার, 2 নম্বর হইলো আমার জায়গা জমিনের দরকার। ঘরের জন্য নেয়া ঋণ এখনও শোধ হয়নি। এরই মধ্যে অন্তঃসত্ত্বা মেয়ের সন্তান জন্মের খরচ জোগাতে আবারও নিতে হবে নতুন ঋণ। ওই যে মেয়ে একটা প্রেগনেন্ট, এই মেয়ে আছে আমার ঘরে। এখন এই ওর কেমনে জন্ম দিব আমার মেয়েরে, এটা তো ভাবতে লাগবো। মেয়ের জন্য সিজার 30,000 টাকা রাখবো, সমিতি থেকে আবার তুলবো, আর কি করবো? আমি নিজেই থাকা ঠিক না, তো পড়ালেখা বাচ্চা কাচার এই সংসারটা কেমনে চালাবো? আমার ঘরেই ঠিক নেই। কষ্ট করতে 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 আমার কষ্ট জীবন গেল গিয়া। কত আইলো, ভেলি আইলো, চেয়ারম্যান আইলো, সব আইলো, কেউ দেখলো না। এই গল্প শুধু একটি পরিবারের নয়, শ্রমিক লাইনের প্রায় প্রতিটি ঘরেই রয়েছে একই দীর্ঘশ্বাস। শতাব্দীর পর শতাব্দী ধরে ঋণ, অর্থকষ্ট আর কর্মহীনতার এক অদৃশ্য বেড়াজালে আটকে আছে হাজারো শ্রমিক পরিবার। 900 1000 যদি পাই আমরা হইব, বাচ্চা কাচার পড়ালেখা আমরা হয় না, কষ্ট করি। এমন এলার কাপড় কা লইয়া খাইতে আসি, উপাস থাকি যায়, বাচ্চা কাচা লইয়া ঘুমাই যায়, কি করবো? কার ঘরে যাই মাংবার লাগে? এই লেখার আমার কষ্ট দুঃখ। তারা চেষ্টা করেন, সন্তানদের স্কুলে পাঠান, স্বপ্ন দেখেন দারিদ্র্য থেকে বেরিয়ে আসার, কিন্তু দারিদ্র্যই যেন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় সেই স্বপ্নের পথে। অর্থাভাবে অনেকের পড়াশোনা থেমে যায় মাঝপথেই। বাগানে থাকতে হলে আমাদের বাগানে কোম্পানি কাজ করতে হবে, আর আমাদের যে ফিউচার যারা যে আগে প্রজন্ম যারা থাকবে, যে ওনাদের ফিউচারটা দেখি বাধা, একটু পরে পরে মানে স্টেপ বাই স্টেপ বাধা। আমরা তো এখন নিজস্ব করে নেই জায়গা জমি, আমরা তো আপত্তি করেছি জলমিন নিজে করার জন্য, দেখি কি হয়, বলে তো করে দিব। শুধু অর্থ কষ্ট নয়, নিত্যদিনের কষ্টের তালিকায় রয়েছে নিরাপদ পানির সংকটও। ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল থেকে একসময় আনা হয়েছিল এই শ্রমিকদের পূর্বপুরুষদের। ভিন্ন ভিন্ন ভাষা, সংস্কৃতি আর ঐতিহ্য নিয়ে শুরু হয়েছিল তাদের যাত্রা। একসঙ্গে বসবাস করতে করতে শত বছরে গড়ে উঠেছে এক নতুন মিশ্র সংস্কৃতি, নতুন ভাষা, নতুন আচার, নতুন পরিচয়। হারমোনি ফেস্টিভ্যালে বিভিন্ন নৃগোষ্ঠী নিজেদের আলাদা সংস্কৃতি তুলে ধরলেও শ্রমিক লাইনে ফিরে সবাই মিলেমিশে ভাগ করে নেন একই বাস্তবতা, অভাব, অনিশ্চয়তা আর টিকে থাকার সংগ্রাম। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। চট্টগ্রাম হবে অর্থনীতির লজিস্টিক হাব, আর এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট ঘোষণার পর প্রথম নিজ শহর চট্টগ্রামে গিয়ে এই কথা জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, দেশে বিদেশে বিনিয়োগ যেভাবে আকৃষ্ট করা হচ্ছে, তাতে $1 ট্রিলিয়ন অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ। চট্টগ্রামের সম্ভাবনার খাত অনেক বেশি মন্তব্য করে মন্ত্রী বলেন, আনোয়ারায় 600 একর জমিতে ফ্রি ট্রেড জোন স্থাপন সহ বেশ কয়েকটি পোর্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। এই সময় চট্টগ্রাম অর্থনীতির লজিস্টিক হাব হবার সম্ভাবনা বাজেটে প্রতিফলন হয়েছে বলে জানান মন্ত্রী। আমরা 600 একর জমি নিয়ে ফ্রি জোনের, নদীর ওপারে ফ্রি জোনের একটা সিদ্ধান্ত নিয়েছি। চিটাগাংয়ে অনেকগুলো পোর্ট আমরা করতে যাচ্ছি, একসাথে করতে যাচ্ছি। চিটাগাং কি, যেটা আগে আমি বারবার বলেছি চট্টগ্রামকে একটা লজিস্টিক্যাল হাব করার জন্য, সেটার বাজেটে সেটা প্রতিফলন ঘটেছে। দীর্ঘ সময় 30% কম বাস্তবায়ন হওয়া প্রকল্প বাতিলের উদ্যোগ নিয়েছে সরকার। একই ক্ষেত্রে ব্যয় ও মেয়াদ বাড়লে সে কারণ খতিয়ে দেখা হবে, শাস্তির আওতায় আনবেন দোষীদেরও। এই সবশেষ একনেক বৈঠকে নেওয়া হয় সিদ্ধান্ত।
প্রেক্ষিতে সব মন্ত্রণালয় আর বিভাগে চিঠিও দিয়েছে পরিকল্পনা কমিশন। বলছে এডিপি বাস্তবায়নের হতাশাজনক পরিস্থিতি থেকে বের হতেই এই উদ্যোগ। গত দেড় দশকে প্রকল্প বলতে মূলত অবকাঠামো বুঝেছে বাংলাদেশ। এর মধ্যে বরাদ্দ পাওয়া নিয়মিত প্রকল্পের দাপট বেশি। এর বাইরে এডিপি বইয়ের সবুজ পাতায় থাকে বরাদ্দহীন প্রকল্প। দেশি বা বিদেশি উৎস থেকে অর্থ মিললে মূলত এসব বাস্তবায়ন হয়। আবার অনেক প্রকল্প নামকাওয়াস্তে বরাদ্দ নিয়ে তালিকায় ঝুলে থাকে বছরের পর বছর। তবে এডিপি বাস্তবায়নের ধারণা বদলাতে চায় পরিকল্পনা কমিশন। সেজন্য দীর্ঘদিন ধরে ঝুলে থাকা প্রকল্প যাচাই বাছাই হচ্ছে। যেসবের বাস্তবায়ন 30 ভাগের কম তা বাতিল করতে বলা হয়েছে। এর বাইরে অতিরিক্ত ব্যয় ও অনিয়ম তদন্ত করে ব্যবস্থা, ড্যাশবোর্ড ভিত্তিক মনিটরিং ও যোগ্য প্রকল্প পরিচালক নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী 1 থেকে 3-4টা প্রজেক্টের উপর একটা তদন্তের নির্দেশ দিয়েছেন, যেগুলো নো কস্ট এক্সটেনশন হচ্ছে গত 4-5 বছর যাবত। একটা প্রজেক্ট কস্ট হবে না অথচ 4-5 বছর যাবত এক্সটেনশন হবে, এটা তো হতে পারে না। নিশ্চয়ই এখানে কোনো গাপলা আছে। তো এই জাতীয় জিনিসগুলোর উপরে জোর দেওয়া হচ্ছে। আমরা এই ফ্রেমওয়ার্কের মধ্যে 5 ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্কের মধ্যে একটা প্রোগ্রামেটিক অ্যাপ্রোচের কথা বলছি। সেখানে প্রোগ্রামিং ডিভিশন, আইএমইডি এবং প্ল্যানিং কমিশনকে আরও শক্তিশালী করা এবং তাদের ভূমিকাকে আরও জোরদার করার কথা বলা হচ্ছে। চলতি অর্থবছরে এডিপির আকার প্রায় 3 লাখ কোটি টাকা। এতে নির্দিষ্ট বরাদ্দ সহ প্রকল্পের সংখ্যা প্রায় 1300। এর বাইরে 1 লাখ কোটি টাকার ব্লক বরাদ্দের আওতায় রাখা হয়েছে আরও প্রায় 1200 প্রকল্প। এর মধ্যে বিদেশি অর্থায়নের সম্ভাব্যতা যাচাই হবে 179টির। যারা বাস্তবায়ন করতে পারবেন না, অর্থ মন্ত্রণালয় চিন্তা করবে যে অর্থ সংস্থান করে লাভ নেই, এরা করতে পারবে না। সুতরাং পারফরমেন্স একটা ইম্পর্টেন্ট বিষয়। গুরুত্ব প্রাধিকারের জায়গাগুলো হয়তো আছে, এখানে হয়তো রশি টানাটানিও হবে মন্ত্রণালয়ের ভিতর থেকে। কিন্তু আমাদের জন্য এইটাও তো মানতে হবে, পলিটিক্যাল রিয়ালিটিটা আছে যে নতুন সরকার নতুন এডিপি নিচ্ছেন, তাদের যেই উন্নয়ন ভীষণ নির্বাচন প্রতিশ্রুতি তারা দিয়েছেন সেটাকে বাস্তবায়ন করতে হলে তারা তাদের মতো এডিপি সাজাতে চাবেন। 2026-27 অর্থ বছরের এডিপিতে থাকা 976টি বিনিয়োগ প্রকল্পের গড় বয়স 5.7 বছর। এর মধ্যে 47টি প্রকল্পের বয়স 10 বছরের বেশি। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ঘুরে দাঁড়ানোর এক অবিশ্বাস্য গল্প লিখল শ্রীলঙ্কা। 2022 সালে অর্থনৈতিক বিপর্যয়ের জেরে তীব্র আন্দোলনের মুখে সরকার পতন হয়েছিল দেশটিতে। আর মাত্র 3 বছরের ব্যবধানে সেই শ্রীলঙ্কা পেল উচ্চ মাধ্যম আয়ের দেশের স্বীকৃতি। 2025 সালে জিডিপিতে 5% প্রবৃদ্ধি অর্জন করায় আয়ের দিক থেকে দেশটির পুনর্বিন্যাস বা পুনঃশ্রেণীবিন্যাস করেছে বিশ্বব্যাংক। সংস্থাটির সবশেষ সূচকে শ্রীলঙ্কাকে ছাড়াও উচ্চ মধ্যম আয়ের স্বীকৃতি পেয়েছে আরও 4 দেশ। এছাড়া টোগো নিম্ন আয়ের দেশ থেকে পেয়েছে নিম্ন মধ্যম আয়ের দেশের মর্যাদা। করোনার ধাক্কায় স্বাধীনতার পর সবচেয়ে বড় অর্থনৈতিক বিপর্যয়ে পড়েছিল শ্রীলঙ্কা। 2022 সালে সেই সংকটের জেরে শুরু হয় তীব্র আন্দোলন। ফলাফল রাজাপাকসে পরিবারের শাসনের পতন। অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা সামলে স্থিতিশীল হতে খুব বেশি সময় নেয়নি শ্রীলঙ্কা। মাত্র 3 বছরের ব্যবধানে গতি ফিরেছে দেশটির অর্থনীতিতে। সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনায় 2025 সালে তাদের মোট জিডিপি 5% প্রবৃদ্ধি অর্জন করেছে। ফলে দেশটিকে উচ্চ মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের সবশেষ প্রতিবেদনে শ্রীলঙ্কার এই অভাবনীয় উত্থানকে পুনরুদ্ধারের গল্প আখ্যা দেওয়া হয়েছে। বলা হয়েছে, শিল্প খাত, পর্যটন ও আর্থিক সেবা খাতের প্রবৃদ্ধি এবং বৈদেশিক আয় বৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দ্বীপরাষ্ট্রটির অর্থনীতি সম্প্রসারণে। শ্রীলঙ্কা ছাড়াও উচ্চ মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে আরও 4 দেশ। এর মধ্যে গত বছর ভিয়েতনামের রফতানি বেড়েছে 15%, যার জেরে জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে 8%। বাকি 3টি হলো জর্ডান, ফিলিপাইন ও মাইক্রোনেশিয়া। এছাড়া নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশ হয়েছে টোগো। মূলত মাথাপিছু মোট জাতীয় আয়ের উপর ভিত্তি করে 4টি শ্রেণীতে বিভিন্ন দেশকে ভাগ করে বিশ্বব্যাংক। এবারের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে 218টি দেশ ও অর্থনীতিকে। এ তালিকায় বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে শ্রেণীভুক্ত করা হয়েছে। বিশ্বব্যাংক জানিয়েছে, আগামী বছরের জুন পর্যন্ত বৈশ্বিক মানদণ্ড হিসেবে এই শ্রেণীবিন্যাস ব্যবহৃত হবে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। জুলাই আন্দোলনকে অবমাননা ও অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে রাষ্ট্র সংলাপ ফোরাম।
শুক্রবার সকালে সংগঠনটির 3 নেতা এই অভিযোগ জমা দেন। শাহবাগ থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, অভিযোগটি সাইবার সংক্রান্ত হওয়ায় তদন্তের জন্য ডিবির সাইবার বিভাগে পাঠানো হয়েছে। অভিযোগে বলা হয়েছে, জুলাই আন্দোলনের শহীদ, আহত ও আন্দোলনের স্মৃতিচিহ্ন নিয়ে অবমাননাকর বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন অভিযোগকারীরা। একটা জিডি হওয়ার, সাধারণ ডায়েরি হওয়ার কথা জানতে পেরেছি এবং অফিসার ইনচার্জ শাহবাগ মডেল থানার সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে এটা পরবর্তী তদন্তের জন্য এটা ডিবি সাইবারে পাঠানো হয়েছে। অভিযোগ হচ্ছে যে অনলাইনের কিছু ভিডিও বা কন্টেন্টের বিষয়ে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2026-2028 মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। 3 জুলাই দিনভর ভোট গ্রহণ শেষে শনিবার ভোরে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন প্রাঙ্গণে অনুষ্ঠিত এই নির্বাচনে মোট 573 জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন 480 জন। ভোট গণনা শেষে 17টি ব্যালট বাতিল ঘোষণা করা হয় বলে জানায় নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফলে সভাপতি পদে শিবা শানু পেয়েছেন 243 ভোট। তার প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পেয়েছেন 173 ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে 237 ভোট পেয়ে জয়ী হয়েছেন জয় চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন 179 ভোট। আগামী 2 বছরের জন্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্ব পেলেন সভাপতি শিবা শানু ও সাধারণ সম্পাদক জয় চৌধুরী। শিল্পীদের জন্য কাজ করার আশ্বাস দেন নবনির্বাচিতরা। আমি 600 মেম্বারকে নিয়ে কাজ করতে চাই। একটা ওয়েবসাইট খুলবো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির, আমাদের ইউটিউব চ্যানেল থাকবে। দেন ওইখানে আমরা সমস্ত রেগুলার আপডেটগুলো দিতে থাকবো, যাতে করে কোনো শিল্পী কোনো নিউজ পাওয়া থেকে বঞ্চিত না থাকে। ইফ দেয়ার ইজ এনিওয়ান ইন প্রবলেম, তারা যাতে ওইটা ওখানে আমাদেরকে জানাতে পারে। সমিতিকে সামনের দিকে এগিয়ে নিতে, শিল্পীদের কাজের জায়গাটা বড় করার জন্য এবং তাদের রিজিকের জায়গাটা যাতে আরও বেশি প্রশস্ত করতে পারি, এই জায়গাটা আমি হাত দেবো, আমার প্ল্যানিং আছে এটা। শুক্রবার সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ। বসে নবীন প্রবীণ তারকার মেলা। শিল্পীদেরকে নিয়ে যাতে ভাবে নিঃস্বার্থভাবে এবং শিল্পীদের স্বার্থ দেখে, এতে প্রত্যাশা করব। নির্বাচনের সময় আমরা চেষ্টা করি একত্র হওয়ার, তো সবাইকে পাই অনেক বছর পরে, ভালো লাগে, সবাইকে দেখি। তারা ডেফিনেটলি আমাদের শিল্পী সত্তাকে টিকিয়ে রাখার জন্য, সমৃদ্ধ করার জন্য চিকিৎসা ব্যবস্থা এবং সকল ধরনের শৈল্পিক কল্যাণ এদিকে ফোকাস করবে আর কি। ভোট শেষে সন্ধ্যায় ব্যালট বাক্স সিলগালা করে গণনা শুরু করে নির্বাচন কমিশন। দীর্ঘ সময় ধরে ভোট গণনা শেষে শনিবার ভোরে ঘোষণা করা হয় ফলাফল। নবনির্বাচিতদের কাছে শিল্পীদের অধিকার রক্ষা, কল্যাণমূলক কার্যক্রম জোরদার এবং দেশের চলচ্চিত্র শিল্পীর উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা সংশ্লিষ্টদের। আহমেদ তাওকির, যমুনা নিউজ, ঢাকা।